হ্যালো মুভি লাভার বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক গল্প যেখানে স্কুলের সবচেয়ে বেয়াদব আর অগোছালো ক্লাসটাকে সোজা করার দায়িত্ব দেওয়া হয় একজন এক্স মিলিটারি অফিসারের হাতে। এই ক্লাসের স্টুডেন্টরা এতটাই অগোছালো ও বেয়াদব ছিল যে ক্লাসে কোনো টিচারের লেকচারেই পাত্তাই দিত না। কেউ আড্ডায় ব্যস্ত, কেউ গান বাজাচ্ছে, আর কেউ তো ক্লাসরুমটাকে বানিয়ে ফেলেছে একেবারে নিজের খেলার জায়গা। কিন্তু যখন শাসনের জন্য বইয়ের নিয়মের বদলে ব্যবহার হয় মিলিটারির ডিসিপ্লিন আর কৌশল, তখন এই ক্লাসটা আর সাধারণ ক্লাস থাকে না। ধীরে ধীরে সেটা হয়ে যায় একটা ট্রেনিং ক্যাম্প। আজকের গল্পটা ঠিক এমন একজন মানুষকে নিয়েই তৈরি করা গল্প, যার হাতে পড়ে স্কুলের সবচেয়ে ফাজিল ক্লাসও ঠিক হয়ে যায়। তো কথা না বাড়িয়ে চলুন ঢুকে পড়ি গল্পের ভেতরে। আমি আছি আপনাদের সাথে মুভি ভিলেজ থেকে, আর আজকের মুভির নাম বিগ ব্রাদার। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই হ্যান্ডির সাথে। হ্যান্ডি আগে একজন ইউএস মিলিটারি অফিসার ছিল, কিন্তু এখন সে অবসর নিয়েছে, কারণ তার ইচ্ছা জীবনের বাকি সময়টা সে একজন শিক্ষক হিসাবে কাটাবে। টিচার হওয়ার জন্য হ্যান্ডি বেছে নেয় তার ছোটবেলার স্কুল, যে স্কুলে সে নিজে একদিন পড়েছিল। পুরনো স্মৃতি আর ভালোবাসা থেকে সে এখানে চাকরির জন্য যায়। কিন্তু বর্তমান প্রিন্সিপাল তাকে স্পষ্ট বলে দেয়, তোমার তো পড়ানোর কোনো অভিজ্ঞতা নেই, এই চাকরি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। ঠিক তখনই হ্যান্ডি বের করে তার ঊর্ধ্বতন কৃতপক্ষে সই করা একটি চিঠি। চিঠিটা দেখেই প্রিন্সিপালের মত পাল্টাতে বাধ্য হয়, আর সাথে সাথে চাকরিটা দিতে রাজি হয়ে যায়। তবে একটা শর্ত ছিল, হিন্দিকে পড়াতে হবে স্কুলের সবচেয়ে খারাপ ক্লাস, যে ক্লাসটা কোনো শিক্ষকই সামলাতে পারে না। এই ক্লাসটার নাম সেকশন ডি। এর কথা শুনে হিন্দি শুধু মুচকি এসে নির্ভয় সেখান থেকে বের হয়ে যায়। পরের দিন হিন্দি প্রথমবারের মতো ঢোকে সেকশন ডি ক্লাসে। কিন্তু ক্লাসে ঢুকে সে যেটা দেখে তা দেখে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। কেউ ঘুমাচ্ছে, কেউ গিটার বাজিয়ে মেয়েদের ইমপ্রেস করছে, কেউ আবার ক্লাসরুমে চুলা জ্বালিয়ে ম্যাগি রান্না করছে। দেখে বোঝার উপায় নেই এটা স্কুল নাকি পিকনিক স্পট। হ্যান্ডি অনেক চেষ্টা করেও একজন ছাত্রের মনোযোগ পায় না, তাই সে নতুন একটা কৌশল নেয়। সে ওদের সাথে মিশে যেতে শুরু করে। ম্যাগি বানানো ছেলেটাকে বলে, এভাবে ম্যাগি হয় নাকি, আমার কাছ থেকে শিখো। ফ্রি ফায়ার যেই ছেলেটা খেলছে সে তাকে বলতে থাকে, একদিন আমাকে হারিয়ে দেখাস, আমি কিন্তু সিজন 3 প্লেয়ার। ধীরে ধীরে সবাই তার দিকে তাকাতে শুরু করে। এই সুযোগে হেনরি বোর্ডে নিজের নাম আর নাম্বার লেখে, কিন্তু তার হাতের লেখা থেকে ছাত্ররা আবার হাসাহাসি শুরু করে। হঠাৎ করে ক্লাসের ভেতর থেকে কেউ তার নাম্বারে ফোন দেয়। হেনরি ফোন ধরতে উপাস থেকে বলে, আপনি এখান থেকে বের হয়ে যান। পেছনে তাকিয়ে থেকে সবাই ফোন কানে ধরে আছে, মানে কে কল করেছে বোঝার কোনো উপায় নেই। পুরো ক্লাসটা যে একেবারেই ফাজিল সেটা তখন পরিষ্কার হয়ে যায়। তবে হেনরি রাগ না করে ব্যাপারটা হেসেই উড়িয়ে দেয়। কিন্তু এবার সে তার মিলিটারি রূপ দেখায়। একটা চক নিয়ে নিখুঁত নিশানায় ক্লাসরুমের ফায়ার স্প্রিংয়ে আঘাত করে। পর মুহূর্তে চারিদিকে পানি ছিটকে পড়ে, সব ছাত্র ভিজে যায়, একেবারে ভিজা মুরগির মতো। সবাই তখন অবাক হয়ে হেনরির দিকে তাকিয়ে থাকে, আর হেনরি ঠান্ডা মাথায় বলে, আগে সব ভুলে যাও, আজ থেকে নিয়ম বদলেছে। এরপর দৃশ্য আমরা দেখি ব্যাক বেঞ্চের একটা দল স্পোর্টস রুমে সিগারেট খাচ্ছে। এই গ্রুপের লিডার জ্যাক, সে নিজে থেকে সিনিয়র এক মেয়ের উপর কাজ খেয়েছে। বন্ধুরা সেই নিয়ে তাকে খেপাচ্ছিল। ঠিক তখনই সেখানে হাজির হয় স্কুলের বড়লোক বাপের বখাটে বাস্কেটবল প্লেয়ারের দল। এই স্কুলে দুইটা গ্রুপ রয়েছে, যারা একে অপরকে কেউই দেখতে পারে না। একটা হলো বড়লোক বাপের বাস্কেটবল টিম, আর অন্যটা জ্যাক আর তার বন্ধুরা। বাস্কেটবল টিমের ছেলেগুলো টাকার জোরে যার সাথে খুশি তার সাথে খারাপ ব্যবহার করে। জ্যাকও চুপ থাকা ছেলে না, তাই কথা কাটাকাটি থেকে একসময় হাতাহাতিতে চলে যায়। একদিন তারা প্র্যাকটিস করছিল, আর জ্যাক তার বন্ধুদের সাথে খেলা করছিল। জ্যাক অপমানে বদলা নিতে গ্রাউন্ডে একটা বোতল ফেলে দেয়, যাতে বাস্কেটবল টিমের লিডার পিছলে পড়ে যায়। হ্যাঁ, তখনই বাস্কেটবল টিমের লিডারটা পিছলে পড়ে যায় সেখানে। জ্যাক আর তার বন্ধুরা উপরে দাঁড়িয়ে হাসতে থাকে। কিন্তু এখানেই ফাঁদ, তারা যে ইংলিশ ম্যাম এগুলো সবগুলোই দেখে ফেললো। দেখতে সে কিউট হলেও কিন্তু শাসনে একদম কড়া ছিল সে। সে সাথে সাথে সবাইকে শাস্তি দেয়। পানিশমেন্ট থেকে বাঁচতে স্টুডেন্টরা একটা প্র্যাঙ্ক করে, ম্যামের টেবিলে ফ্ল্যাক্সের ঢাকনা খুলে দেয়, আর একটু নতুই গরম চা পড়ে যায় ম্যামের জরুরি কাগজের উপর। ম্যামের অবস্থা একদমই এলোমেলো, আর সুযোগ বুঝে সবাই দৌড়ে পালিয়ে যায় সেখান থেকে। এরপর আমরা দেখি প্রিন্সিপাল স্যার কিছুটা চিন্তিত। স্কুলের রেপুটেশন এতই খারাপ যে এডুকেশন বোর্ড ফান্ডিং থেকে 20% কেটে দিচ্ছে। এদিকে হেনরি ক্লাস নিতে যায়। স্টুডেন্টরা তার জন্য নতুন একটা প্র্যাঙ্ক সাজিয়ে রেখেছে। দরজার উপর পানির বালতি দিয়ে রেখেছে, যাতে ক্লাসে ঢোকা মাত্রই তার উপর বালতিটা পড়ে যায়। কিন্তু হেনরি যখন ক্লাসে ঢোকে তখন বালতিটা পড়ার সাথে সাথে সে এক ঘুষিতে বালতিটা উড়িয়ে দেয়, আর এটা সোজা গিয়ে লাগে জ্যাকের উপর। একজন স্যারের এই রিপ্লেস দেখে সকল স্টুডেন্ট অবাক হয়ে যায়। হেনরি ক্লাসে ঢুকে সোজা জ্যাকের কাছে যায়,
এবং তার কাছে সিগারেটের প্যাকেটটা চায়। জ্যাক ভাবছে এই টিচার এটা নিয়ে কি করবে। হেনরি প্যাকেট থেকে একটা সিগারেট বের করে সব ছাত্রদের জিজ্ঞাসা করে। যদি কেউ এই সিগারেটের 3টি উপাদান নাম বলতে পারে, সে আজ ক্লাস ফাঁকি দিতে পারবে। তখন সবাই উৎসাহিত হয়ে পড়ে এবং একজন সঠিক উত্তর দেয়। হেনরি তখন তাকে ক্লাস থেকে বের হয়ে যাওয়ার সুযোগ দেয়। সে নাচতে নাচতে এবং গিটার বাজাতে বাজাতে সেখান থেকে চলে যায়। এই দৃশ্য দেখে বাকিরাও তখন উৎসাহিত হয়ে পড়ে। হেনরি তখন সকলকে একটি করে সিগারেট হাতে দিতে থাকে। হেনরি এই কৌশলের মাধ্যমে সকলকে মনোযোগী করে তুলতে চায় এবং সকলকে এই সিগারেট সম্পর্কে বিস্তারিত বলতে থাকে। তোমরা কি জানো এই সিগারেট খেলে ফুসফুসে কি হয়? এটা খেলে ফুসফুসে নিকোটিন জমে, তার মিশে এবং ক্যান্সারও হতে পারে। এটা খাওয়া মানে এক হিসাবে মৃত্যুকে বেছে নেওয়া। এই কথা বলতে বলতে স্কুলে টিফিনের ঘন্টা বেজে যায়। হেনরিকে তখন সকল শিক্ষার্থী সিগারেট ফেরত দেয় এবং ক্যাফেটেরিয়াতে চলে যায়। কিন্তু ক্যাফেটেরিয়াতে যাওয়ার পরে শুরু হয় এক নতুন ঝগড়া। বাস্কেটবল টিমের ছেলেরা জ্যাকের বন্ধুকে ল্যাং মেরে ফেলে দেয়। এটা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মারপিটও শুরু হয়ে যায়। তাদের এই মারপিটের কারণে পুরো স্কুলের স্টুডেন্টরা সেখানে উপস্থিত হয়ে যায়। দুই পক্ষেই প্রচুর মার খায়। হেনরি প্রিন্সিপাল অফিস থেকে বের হয়ে শুনতে পায় তার ক্লাসের স্টুডেন্টরা আবারও মারপিট করছে। তখন সে দৌড়ে তাদের কাছে চলে যায় এবং তাদের সকলকে থামতে বলে। জ্যাক তখন রাগ করে বলতে থাকে, আজকের মারপিটের দোষ কারো না, দোষ এই স্কুলের। বড়লোকদের ছেলেদের কোনো বিচার হয় না, টাকার কাছে শিক্ষাও বিক্রি হয়ে গেছে। হেনরি তখন ক্লাসের 5 জনকে সাময়িকভাবে সাসপেন্ড করে, কারণ স্কুলের অথরিটি মনে করে তারা এই ঝগড়ার মূল কারণ। এবার হেনরি সিদ্ধান্ত নেয় সকল স্টুডেন্টের ফাইল পরীক্ষা করবে। স্কুল শেষে সে সকলের ফাইল চেক করতে থাকে এবং প্রথমে সে দেখে জুফার ফাইল। জুফা একজন পাকিস্তানি ছেলে, যার উপর সমাজে পক্ষপাত, অভিযোগ, অপমান সবই। তবুও সে সব সহ করে। মিউজিকের মাধ্যমে নিজের কষ্ট ভুলে থাকার চেষ্টা করে। তার স্বপ্ন একদিন বড় মিউজিশিয়ান হওয়া। এরপর হেনরি ডেনিনের ফাইল দেখে। ডেনিন ছোটবেলা থেকেই বাবা মায়ের অবহেলা ভোগ করছে, কারণ তারা ছেলে সন্তান চেয়েছিল। ডেনিনের ভাই জন্ম নেয়, তারপর ডেনিনকে কেউই দেখে না। তখন ডেনিন ছোটবেলা থেকেই তার বাবার নজর পাওয়ার চেষ্টা করে। ছেলেদের মতো গেম খেলে, ছেলেদের মতো পোশাক পরে। হেনরি বুঝতে পারে এই বাচ্চারা আসলে খারাপ নয়, তারা শুধু বড় হওয়ার সময় ভুল শিক্ষা পেয়েছে আর তাদের চারপাশের পরিস্থিতি তাদের আচরণে প্রভাবিত করেছে। এরপর হেনরি ব্রুস আর গ্রিসের ফাইল দেখে। মা ছোটবেলায় অন্য কারোর সাথে পালিয়ে যাওয়ায় ব্রুসের বাবা প্রচুর মদ খেত। কষ্টের কারণে তার বাবার মন একসময় পাথর মতো হয়ে যায়। ব্রুস এই মানসিক যন্ত্রণা বলতে নিজেকে সবসময় ভিডিও গেমের নেশায় ডুবিয়ে রাখত। আর গ্রিস সংসার খরচ চালাতে ছোট একটি মুদি দোকানে কাজ করত। দুই ভাইয়ের জীবন অভাব অনটন ছিল প্রচুর, ফলে বড় হয়ে তাদের জীবনের প্রতি আগ্রহ কমে আসে। এরপর হেনরি জ্যাকের ফাইল দেখে। সেখানে কিছু জানতে না পারলেও হঠাৎ স্ক্রিন আমরা দেখি জ্যাকে একটি হোটেলে ওয়েটার হিসেবে কাজ করছে। সেখানে আছে এক বিজনেস টাইফুন জিনিন। সে তার বিজনেস পার্টনারকে নিয়ে সেখানে পার্টি করতে চলে আসে। জ্যাক তখন তাদের টেবিল সার্ভ করতে যায়। সেখানে জিনিনের ফ্যান্সি লাইটার দেখে লোভ সামলাতে পারে না, তারপর সেটা সুযোগ বুঝে চুরি করে ফেলে। কিন্তু মুহূর্তের মধ্যে সে ধরা পড়ে যায় এবং জিনিনের লোকেরা তাকে প্রচুর মারে। কিন্তু অল্প বয়সী স্টুডেন্ট হিসেবে শনাক্ত হওয়ায় তাকে তারা ছেড়ে দেয় তখন, এবং জিনিনকে কিছু টাকা দেয় এবং একটি ফুড ডেলিভারি চাকরির অফার দেয়। এরপর আমরা দেখি হেনরি সে জুফার সাথে দেখা করতে তার বাড়িতে যায়। সেখানে জুফার ও তার বাবা কিছু একটা চুরি করার কারণে অনেক লোকজন তাদের পিছনে দাওয়া করতে থাকে। উপায়হীন অবস্থায় জুফার হেনরির সামনে চলে আসে। তখন হেনরি জুফারকে সেভ করার জন্য হাতে একটি তলোয়ার নিয়ে নেয়, যাতে কেউ তাকে মারতে না পারে। এভাবেই জুফারকে নিরাপদে উদ্ধার করে, কারণ হেনরি আগে জুফার ফাইল পড়ে জানতে পারে সে মিউজিক খুব পছন্দ করে। হেনরি জুফারকে নিয়ে ব্রিজের উপরে চলে আসে। সেখানে একটি রোড সাইড ব্র্যান্ডের দল পারফর্ম করতে থাকে। হেনরি জুফারকে সুযোগ দেয় ব্র্যান্ডের সঙ্গে মিউজিক বাজানোর জন্য, নিজেও পারফর্ম করে, যাতে জুফারের আত্মবিশ্বাস বাড়ে। এই ঘটনার মাধ্যমে আমরা দেখতে পাই যখন শিক্ষক ছাত্রদের বন্ধু হয়ে যায়, ছাত্র তখন তার শেখার আনন্দ উপভোগ করতে পারে। জুফা তখন মন খুলে পারফর্ম করতে থাকে। মিউজিকের প্রতিটা বিট যেন তার জমে থাকা কষ্টগুলো বের করে আনে। এই প্রথমবার সে এত মানুষের সামনে মিউজিক বাজাচ্ছে। চারপাশে মানুষগুলো হাত তালে দিচ্ছে, কেউ ভিডিও করছে, কেউ আবার তালে তালে মাথা নাড়ছে। এই মুহূর্তে জুফার বুঝতে পারে সে আর একা না, তার ট্যালেন্ট কেউ না কেউ বুঝতে পারে। কিন্তু যেখানে জুফারের জীবনে একটু আলো ঢুকছে, ঠিক তখনই অন্যদিকে অন্ধকার ঘনিয়ে আসে ব্রুস আর গ্রেসের জীবনে। রাতে তাদের বাবা নেশাগ্রস্ত অবস্থা তাদের ঘরে ঢুকে তাদেরকে কিছু টাকা দিয়ে বলে, এখনই গিয়ে আমার জন্য মদ নিয়ে আসো। কিন্তু এবার ব্রুস আর গ্রেস আর চুপ থাকে না, তার বাবার কথা মানতে অস্বীকার করে।
আর এতেই তাদের বাবা রেগে গিয়ে দুজনকে ঘর থেকে বের করে দেয়। পরের দিন হেনরি তাদের বাবার সাথে দেখা করতে যায়। শান্ত গলায় সে বোঝায়, আপনি শুধু একজন ভাঙা মানুষ না, আপনি একজন বাবা। হেনরি তাকে বুঝিয়ে বলে, এভাবে চলতে থাকলে সে শুধু নিজেকে না, তার ছেলেদের জীবনও ধ্বংস করে ফেলবে। এক পর্যায়ে হেনরি তাকে অ্যালকোহল রিহ্যাব সেন্টারে যাওয়ার পরামর্শ দেয়। অন্যদিকে ডেনিনের জীবনে চলছিল আর একটা যুদ্ধ। হঠাৎ একদিন তার বাবা ডেনিনের জন্য মেকআপ কিনে নিয়ে আসে এবং বলতে থাকে, তোমার মেয়েদের মতো থাকা উচিত, আমরা চাই না তুমি ছেলেদের মতো আচরণ করো। এই কথা শুনে ডেনিনের ভেতরে জমে থাকা সব ক্ষোভ একসাথে বের হয়ে আসে। রাগে ডেনিন সেই মেকআপগুলো তার ছোট ভাইয়ের মুখে মাখিয়ে দেয়, পুরো মুখটাই জোকার বানিয়ে ফেলে। এরপর ডেনিন গাড়ির চাবি নিয়ে বের হয়ে যায়। লাইসেন্স ছাড়া গাড়ি চালাতে গিয়ে সে হেনরির সামনে পড়ে। হেনরি তাকে থামিয়ে বলে, লাইসেন্স ছাড়া গাড়ি চালানো বেআইনি, চালাতে যদি চাও তাহলে আমার সাথে চালাও। এরপর হেনরি ডেনিনকে নিয়ে যায় গোকার ড্রেসিং ট্র্যাকে। হঠাৎ করে হেনরি বলে, পিছে তাকাও। ডেনিন ঘুরে দেখে তার বাবা সেখানে দাঁড়িয়ে। হেনরি চেয়েছিল বাবা মেয়ের মধ্যে একটা রেস হোক, কিন্তু রেস শুরু হতেই দুজনই জেতার নেশায় একে অপরকে ধাক্কা দিতে থাকে। এতটাই কেয়ারলেস ড্রাইভিং করে যে দুজনেই রেস ট্র্যাকের বাইরে চলে যায়। হঠাৎ করে একটা ট্রাক ডেনিনের কোকাটের উপর উঠে যায়। এই দৃশ্য থেকে ডেনিনের বাবা ভেঙে পড়ে। সে ভাবে ডেনিন হয়তো মারা গেছে, চোখ বেয়ে পানি পড়তে থাকে। কিন্তু ঠিক তখনই ডেনিন গাড়ির পাশ থেকে উঠে আসে। সে বেঁচে আছে। বাবার চোখে পানি দেখে ডেনিন প্রথমবারের মতো বুঝতে পারে তার বাবা তাকে কতটা ভালোবাসে, শুধু কখনো সেটা প্রকাশ করতে পারেনি। দুজনেই কান্নায় ভেঙে পড়ে তখন। আর বহু বছর পর বাবা মেয়ের দূরত্বটা একটু হলেও কমে আসে। পরের দিন স্কুলে স্টুডেন্টদের একটা প্রজেক্ট দেওয়া হয়, একজন অ্যালকোহল আসক্ত মানুষ কিভাবে সুস্থ হয়ে ওঠে সে বিষয়ে ইন্টারভিউ নিতে হবে। ব্রুস আর গ্রিস সেই গ্রুপে ছিল। তারা যখন রিহ্যাব সেন্টারে যায়, দেখে তারা যাকে ইন্টারভিউ নিতে এসেছে সে আর কেউই না, তাদের বাবা। সবাই প্রশ্ন করতে থাকে কেন সে মদ খাওয়া শুরু করেছিল। সে বলে, আমি আমার স্ত্রীকে খুবই ভালোবাসতাম, কিন্তু জীবনের সবচেয়ে খারাপ সময়ে সে আমাকে ছেড়ে চলে যায়। আর যখন তাকে জিজ্ঞাসা করা হয় তাহলে মদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন কেন, সে বলে, আমি ভুলে গিয়েছিলাম আমার দুইটা সন্তান আছে যাদের দেখাশোনা করা আমার দায়িত্ব। সে সবার সামনে ছেলেদের নাম নেয় না, কিন্তু চোখে পানি নিয়ে শুধু একটা কথা বলে, আমি সত্যি অনুতপ্ত। এই কথা শুনে ব্রুস আর গ্রিস নিজেকে ধরে রাখতে পারে না। এত বছর পর তারা বাবার মুখ থেকে সত্যিটা শুনতে পায়। আর অন্যদিকে আমরা দেখি জ্যাক এখন জিনিনের সাথে কাজ শুরু করেছে। জিনিনের একটা ফাইটিং রিং আছে যেখানে ফাইটাররা লড়াই করে আর দর্শকরা বাজি ধরে। জিনিন এবার জ্যাকে আরো এক বড় ঝামেলার দিকে টেনে আনে। সে জ্যাকে বলে পরের ফাইটে তার ফাইটারকে জেতাতে হবে, আর সেই জন্য জ্যাকে এক কাজ করতে হবে। ফাইটের আগে প্রতিপক্ষ ফাইটারের পানিতে ড্রাগ মেশাতে হবে। এর বদলে জিনিন জ্যাককে মোটা অঙ্কের টাকা দিবে। জ্যাক প্রথমে রাজি হয় না, কারণ সে জানে এটা ধরা পড়লে বড় বিপদ। কিন্তু জিনিন তাকে বাধ্য করে, কারণ সেও নিজে তার ফাইটারের ওপর বড় অঙ্কের টাকা বাজি ধরেছে। মানে তার ফাইটার হারলে জিনিন কোটি টাকার লস খাবে। শেষ পর্যন্ত জ্যাক রাজি হয়ে যায়। ফাইটার আগে সুযোগ বুঝে সে ফাইটারের পানিতে ড্রাগ মেশায়, কিন্তু দুর্ভাগ্য, এখানে সে ধরা পড়ে যায়। ছেলেটার কপালে যেন ধরা পড়ারই ভাগ্য রয়েছে। এবার আর শুধু ধমক না, ওখানে থাকা লোকগুলো জ্যাককে মারতে শুরু করে, মেরে তাকে একটা লকারে আটকে রাখে। ভেতর থেকে জ্যাক চিৎকার করতে থাকে, বাঁচাও, আমাকে কেউ এখান থেকে উদ্ধার করো। এদিকে হ্যানরি জ্যাককে খুঁজতে খুঁজতে সেই জায়গায় চলে আসে। সে ওদের জিজ্ঞাসা করে, এখানে কি কোনো স্টুডেন্টকে দেখেছো? ওরা উল্টা হ্যান্ডিকে বলে, আপনি যেখান থেকে এসেছেন সেখানে চলে যান, এখানে কোনো স্টুডেন্ট নেই। ঠিক তখনই লকারের ভেতর থেকে জ্যাকের চিৎকার শোনা যায়। হ্যান্ডি বুঝে যায় এই লোকগুলো জ্যাকে আটকে রেখেছে। আর কথা পারে না হ্যান্ডি, একাই ঝাঁপিয়ে পড়ে ওদের সকলের উপর। এরা এমন লোক, তাদের সাথে কথায় কোনো কাজ হবে না, এটা সে ভালোই বুঝে গেছে। মিলিটারি ট্রেনিং তো এমনি এমনি আসেনি, একজন একজন করে সবাইকে ফাটিয়ে দেয়। এক পর্যায়ে তাদের সেরা ফাইটারের সাথে তার লড়াই হয়, যার কিছুক্ষণ পরেই ফাইট করার কথা ছিল। কিন্তু হ্যান্ডি তাকে এমনভাবে মারে সে নকআউট হয়ে যায়। তাড়ানো থেকে সোজা মাটিতে শুয়ে পড়ে। সেরা ফাইটার আউট হতেই বাকিরা ভয় পেয়ে যায়। তারপর হ্যান্ডি জ্যাককে সেখান থেকে উদ্ধার করে হসপিটালে চলে যায়। হসপিটালে গিয়ে হ্যান্ডি নিজে চোটের চিকিৎসা করে আর জ্যাককেও চিকিৎসা করায়। জ্যাক তখন সব তথ্য পুলিশকে বলার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই সময় জিনি এসে পড়ে। সে জানে সব জানাজানি হলে তার পুরো ফাইটিং ব্যবসা শেষ হয়ে যাবে। এই ঘটনার খবর মুহূর্তেই টিভি চ্যানেলগুলোতে ছড়িয়ে পড়ে। সব জায়গায় একটাই হেডলাইন, একজন স্কুল টিচার তার ছাত্রকে বাঁচাতে প্রফেশনাল MMA ফাইটারকে নকআউট করেছে। এই নিউজের পর হ্যান্ডি পুরো স্কুলে হিরো হয়ে যায়। সব স্টুডেন্ট এখন তার কথা শোনে। ক্লাসে ঢুকলে সবাই দাঁড়িয়ে সম্মান জানায়। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় একটা ফ্ল্যাশব্যাকে, হ্যান্ডি নিজের স্কুল লাইফে। ছোটবেলায় হ্যান্ডি খুবই দুষ্টু ছিল,
একদিন স্কুলের অনুষ্ঠানে তার এক ক্লাসমেট পিয়ানো বাজাচ্ছিল। ছেলেটা খুব মন দিয়ে বাজাচ্ছিল। ঠিক তখনই দুষ্টু হেনরি তার দিকে পানি ভর্তি বেলুন ছুঁড়ে মারে। ভয়ে ছেলেটা তাল হারিয়ে ফেলে। পুরো প্রোগ্রামটাই নষ্ট হয়ে যায়। এরপর দুজনের মধ্যে মারামারি শুরু হয়। মারামারির এক পর্যায়ে একটা পাথরের মূর্তি পড়ে ছেলেটার আঙুল ভেঙে যায়। এই ঘটনার জন্য হেনরিকে স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। পরিবারও তাকে আর দেশে রাখতে চায় না। শেষ পর্যন্ত তাকে ইউএসএ চলে যেতে হয়। শিক্ষক হওয়ার পর সবাই ভুলে গেলেও হেনরি ভুলে যায়নি। সে একসময় একজন ভুল করা ছাত্র ছিল, আর সেই কারণে হয়তো সে এই খারাপ ক্লাসটাকে নিজের মতন করে নতুন করে গড়ে তুলেছে। তখন আমরা আবারও ফিরে আসি বর্তমান সময়ে। হেনরি ক্লাসে এখন শতভাগ উপস্থিত ছাত্র। ফাইনাল পরীক্ষা একেবারে সামনে। সবাই মন দিয়ে পড়াশোনা করছে, শুধু একজন বাদে। সে হলো ব্রুস। ব্রুস পড়ায় মন বসাতে পারছে না, কারণ তার একটা বড় সমস্যা আছে। সে ড্রাগসের নেশা জড়িয়ে পড়েছে। আমরা বুঝতে পারি জ্যাক যেমন পরিবারের দায়িত্ব আর কষ্ট বলতে ভিডিও গেমে ডুবে থাকতো, ঠিক তেমনই ব্রুস পরিবারের চাপ আর অভাবের কারণে ড্রাগসের পথে পা বাড়িয়েছিল। শুরুটা ছিল চাপ কমানোর জন্য, কিন্তু ধীরে ধীরে সে সেটার নেশায় পরিণত হয়ে যায়। এই নেশার কারণে ব্রুস পড়ায় মন দিতে পারত না। মক টেস্টও সে বারবার খারাপ করে। কিন্তু আশ্চর্যের বিষয়, এতদিন কেউই তার ভেতরে এই কষ্টটা বুঝতে পারেনি। হেনরি অবশ্যই বুঝে যায়। সে ব্রুসকে ডেকে বলে, টেনশন করিস না, আমি আছি তো, একা না তুই এখন। কিন্তু সময়ের সাথে সাথে ব্রুজের অবস্থা আরো খারাপ হতে থাকে। একদিন নিজের আবেগ কন্ট্রোল করতে না পেরে সে বারান্দা থেকে লাফ দেয়। সবাই দৌড়ে আসে। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে জানা যায় ব্রুস কোমায় চলে গেছে। এই ঘটনার পরেই মিডিয়ায় ঝড় ওঠে। কিছু হলুদ সাংবাদিক বলে বসে এটা নাকি শিক্ষার নামে মানসিক প্রেশার। তারা সরাসরি স্কুল আর হেনরিকে দায়ী করে। এরপর এডুকেশন বোর্ড হেনরিকে ডেকে পাঠায়। তারা তার টিচিং লাইসেন্স বাতিল করে দেয় আর স্কুল ছেড়ে চলে যেতে হয়। হেনরি কোনো তর্ক না করে সব মেনে নেয়। চুপচাপ স্কুল ছেড়ে বেরিয়ে যাচ্ছিল। ঠিক তখনই অনেক স্টুডেন্ট তাকে আটকে দেয়। তারা কাঁদতে থাকে, কারণ তারা চায় না হেনরি চলে যাক। এরপর স্টুডেন্ট একটা সিদ্ধান্ত নেয়। তারা ভাবে, আমরা প্রমাণ করব হেনরি স্যার আমাদের উপর কোনো প্রেশার দেয়নি। সবাই ঠিক করে এই পরীক্ষা তাদের সর্বোচ্চ রেজাল্ট করতে হবে। এটাই হবে হেনরি স্যারের পক্ষে সবচেয়ে বড় প্রমাণ। সেই দিন থেকে সবাই দ্বিগুণ পরিশ্রমে পড়তে শুরু করে। এরপর যখন পরীক্ষার দিন চলে আসে, ঠিক তখনই পরীক্ষায় বসে সকল শিক্ষার্থীর কাছে হেনরির ফোন থেকে একটা মেসেজ আসে। সেখানে বলা আছে হেনরি স্যার নাকি পরীক্ষার আগে স্কুলে তাদের সকলের সাথে দেখা করতে চায়। এটা জেনে সবাই স্কুলে পৌঁছায়। কিন্তু তখনই ভয়ঙ্কর সত্য বেরিয়ে আসে। এটা আসলে জিনিনের চক্রান্ত। জিনিন সব স্টুডেন্টকে স্কুলের ভেতরে বন্দি করে রাখে। তার উদ্দেশ্য একটাই, যাতে স্টুডেন্টরা পরীক্ষা দিতে না পারে আর হেনরি যাতে কোনোভাবে স্কুলে ফিরতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরে হেনরি স্কুলে এসে পৌঁছায়। সে জানতে পারে সকল স্টুডেন্টদেরকে বন্দি করে রেখেছে। আর দেরি না করে হেনরি সরাসরি জিনিনের কাছে চলে যায়। সেখানে পৌঁছে জিনিনের লোকেদের সাথে লড়াই শুরু হয়ে যায়। আর সকল স্টুডেন্ট দিয়ে বলতে থাকে, তোমরা দ্রুত পরীক্ষা কেন্দ্রে চলে যাও। কিন্তু সেখানে জিনিনের লোকরা আবারও বাধা দেয়। তবুও হেনরি সকলের সাথে লড়ে এবং তাদেরকে দ্রুত পরীক্ষা কেন্দ্রে চলে যাওয়ার সুযোগ করে দেয়। তারপর হেনরি আর জিনিনের মুখোমুখি লড়াই শুরু হয়। লড়াইয়ের মাঝে জিনিন হেনরিকে একটি সত্যি কথা বলে। সে বলতে থাকে, আমি সেই ছেলেটা যার হাত তুমি ছোটবেলায় ভেঙে দিয়েছিলে। সেই ঘটনার পর আমি আর কোনোদিন পিয়ানো বাজাতে পারিনি। আমার জীবন ধ্বংসের জন্য তুমিই দায়ী। হেনরি তখন শান্তভাবে বলে, আমি তখন ভুল করেছিলাম। আমি ইচ্ছা করে কিছুই করিনি। এটা একটা দুর্ঘটনা ছিল। কিন্তু জিনিন কোনো কথা শুনতে চায় না। সে আবারও ছুরি নিয়ে আক্রমণ করে। মারামারির এক পর্যায়ে হেনরি জিনিনের হাত থেকে ছুরিটা কেড়ে নেয়, যেটা দিয়ে জিনিন হেনরিকে আক্রমণ করতে চেয়েছিল। সেই চালে জিনিনকে মেরে ফেলতে পারত, কিন্তু ঠিক তখনই সে থেমে যায়। ছুরিটা নামিয়ে রেখে বলে, হিংসা পুষে রেখে কিছুই বদলায় না, চলো বদলে যাই। এই কথা বলে হেনরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে সব স্টুডেন্টরা পরীক্ষার হলে পৌঁছে যায়। তারা সবাই দারুণ পরীক্ষা দেয়। কিছুদিন পর রেজাল্ট বের হয়। দেখা যায় কলেজ প্রথম স্থান অধিকার করেছে। এডুকেশন বোর্ড থেকে একটা সুখবর আসে। এডুকেশন বোর্ড থেকে স্কুলের জন্য অতিরিক্ত 20% ফান্ড বাড়িয়ে দেয়। প্রিন্সিপাল তখন খুশিতে আত্মহারা হয়ে যায়। আর হেনরি আবারও টিচিং লাইসেন্স ফিরে পায়। শেষ দৃশ্যে আমরা দেখি হেনরি আবারও একটা উচ্ছৃঙ্খল ক্লাসে ঢুকছে। আগের মতো ফায়ার স্টিংয়ে চক মেরে সবাইকে ভিজিয়ে দেয় আর বলতে থাকে, এতদিন যা করেছো তা সব ভুলে যাও। আর এখানেই গল্পটা শেষ হয়। সত্যি বলতে হেনরি শুধু একজন শিক্ষক ছিল না, সে ছিল বন্ধু, অভিভাবক আর সবচেয়ে বড় কথা, একজন নিরাময়কারী। এই গল্পটা আমাদের শেখায় কোনো ছাত্রই আসলে খারাপ নয়। পরিস্থিতি তাদের একটু এলোমেলো করে দেয়। তাদের শুধু দরকার এমন একজন মানুষ যে বকা না দিয়ে বলবে, ভয় পাস না, আমি তোর পাশে আছি। তো দর্শক, আপনার জীবনে কি এমন কোনো হেনরি ছিল? কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম। আবারও দেখা হবে নতুন একটা গল্পে। ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো নতুন একটা মুভির এক্সপ্লেনেশন নিয়ে। সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।